করবো। তো চলো এমসিকিউ গুলো সলভ করি। প্রথমে এখানে 1 নম্বর এমসিকিউ কি বলা হয়েছে, এমটি টেস্ট কোন রোগ নির্ণয় করা হয়। এটা কি জানার বাকি আছে কারো জানার বাকি আছে এটা এমটি টেস্ট কোন রোগ নির্ণয় করা হয়? এটা কি হবে? যক্ষা। যক্ষার জন্যই তো এমটি টেস্ট করা হয়, তাই না? সপ্তম অধ্যায় গ্যাসীয় বিনিময় যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের 172 নাম্বার পৃষ্ঠায় তোমরা এটা পাবা, 172 নাম্বার পৃষ্ঠায় এটা পাবা। ওকে, এবং অ্যাজমা, ব্রঙ্কাইটিস, ক্যান্সার, ফুসফুসে ক্যান্সার, এগুলাও এই সপ্তম অধ্যায়েরই 169, 71, এই পৃষ্ঠাগুলোর মধ্যে এই রোগগুলো তোমরা পাবা। তো 2 নাম্বার কি বলছে, যে বর্ণের আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম কোনটি? তো যে বর্ণের আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম কোনটি, এটা কোন অধ্যায়ের প্রশ্ন নেই, এটা তৃতীয় অধ্যায়ের প্রশ্ন। কত অধ্যায়? তৃতীয় অধ্যায়, কোষ বিভাজন। তৃতীয় অধ্যায় কি? কোষ বিভাজন অধ্যায়। কোষ বিভাজন, এই কোষ বিভাজনের যে মাইটোসিস পর্যায় আছে, মাইটোসিস পর্যায়ের যে 5টা পর্যায় আছে বিভাজন, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, তা হচ্ছে অ্যানাফেজ পর্যায়ে তোমরা দেখবা। অ্যানাফেজ পর্যায়ে এটা লেখা আছে যে যখন ক্রোমোজোম গুলার বিভিন্ন আকার আকৃতি ধারণ করে, জে, আই, ভি, এল। তো যে বর্ণের আকৃতি হচ্ছে অ্যাক্রোসেন্ট্রিক। কি অ্যান্সার হবে এটা? ঘ নাম্বার অ্যান্সার, অ্যাক্রোসেন্ট্রিক। টেলাসেন্ট্রিক কিসে হয়? টেলাসেন্ট্রিকের আকৃতি হয় আই এর মতো। কিসের মতো? আই এর মতো। সাবমেটাসেন্ট্রিকের আকৃতি হয় এল এর মতো, আর মেটাসেন্ট্রিকের আকৃতি হয় ভি এর মতো, আর অ্যাক্রোসেন্ট্রিক তো জে এর মতো। বুঝছো? উল্টা করে লিখতেছি এখানটি, জে এর মতো। ওকে, 3 নম্বর দেখো, ফুলের লাল বর্ণের জন্য দায়ী কোনটি? দায়ী ফুলের লাল বর্ণের জন্য কোনটি দায়ী? এটা অ্যান্সার কি হবে? ফাইক্রোএরিথিন। কি হবে? ফাইক্রোএরিথিন। ফাইক্রোএরিথিন। ঠিক আছে, এটা কোন অধ্যায়ের প্রশ্ন? দ্বিতীয় অধ্যায়, 24 নম্বর পেজে দেখবা। দ্বিতীয় অধ্যায়ের 24 নম্বর পেজে, 24 পৃষ্ঠা। ওকে, ফাইক্রোএরিথিন। ক্যারোটিন, ক্যারোটিনের জন্য কমলা কালার হয়। ক্যারোটিন, ক্যারো, এভাবে মনে রাখবা। ফাইকোসায়ানিন, এটা হচ্ছে নীল রঙের জন্য ফাইকোসায়ানিন দায়ী। জেনফিল হচ্ছে হলুদ বর্ণের জন্য জেনফিল। 4 নাম্বার কি বলছে, কোনটি ষড়যন্ত্রের অংশ? কোনটি ষড়যন্ত্রের অংশ? ষড়যন্ত্রের অংশ হচ্ছে এপিগ্লটিস। এটা হচ্ছে উপজিহ্বা। এটা কি জিহ্বা? উপজিহ্বা। ওকে, এটা অ্যান্সার কি হবে? ঘ হবে। এটা অ্যান্সার ঘ হবে। এটা কোন অধ্যায় পাবা তোমরা? এটাও সপ্তম অধ্যায়। এটা সপ্তম অধ্যায়ের মধ্যে দেখবা, সপ্তম অধ্যায় পাবা। সফট প্লেট, এটা হচ্ছে গলবিলের একটা অংশ। তারপর কি? ব্রঙ্কিওল। ঠিক আছে, ব্রঙ্কিওল কিসের অংশ? ব্রঙ্কিওল হচ্ছে সফট প্লেট কি? আলাজিহ্বা। এটা হচ্ছে আলাজিহ্বা। আর ব্রঙ্কিওল হচ্ছে তোমার অনুক্লম। এগুলো তোমরা সপ্তম অধ্যায়ের 164 নম্বর পেজে পেয়ে যাবা। আর এলভিওলাস তো ফুসফুস। 100 কত নাম্বার পেজ রে? 64 নাম্বার পেজে পাবা। কোন পদার্থের জন্য মূত্রের রং হালকা হলুদ হয়? এটা বলার দরকার আছে? এটা কেউ মানে না জানার কেউ আছে? ইউরোক্রমের কারণেই তো কি হয়? মূত্রের রং হালকা হলুদ হয়। আরেকটা জিনিস খেয়াল রাখো, মূত্রে কিন্তু 95% পানি থাকে। 95% কি থাকে? পানি। আর এই যে ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, তারপরে হচ্ছে ইউরিয়া, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের লবণ। এগুলো কি? লবণ। এখন দেখো 6 নাম্বার কি বলছে, ক্রেবস চক্রে মোট কত অণু CO2 উৎপন্ন হয়? চতুর্থ অধ্যায়ের প্রশ্ন। চতুর্থ অধ্যায়ে যে সবাত শ্বসনের যে পর্যায়গুলো আছে, 4টা পর্যায় আছে। হ্যাঁ, 4টা ধাপের মধ্যে 3 নাম্বার ধাপে দেখবা এটা লেখা আছে যে 1 অণু এসিটাইল CoA থেকে 2 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, আর 2 অণু এসিটাইল CoA থেকে 4 অণু, মোট 4 অণু CO2 উৎপন্ন হয়। অর্থাৎ ক্রেবস চক্র, স্যার হ্যান্স ক্রেবস, প্রাণ রসায়নবিদ স্যার হ্যান্স ক্রেবস, তিনি এই ক্রেবস চক্রটি আবিষ্কার করেন। এই জন্য এর নাম রাখা হয় ক্রেবস চক্র। আর এই ক্রেবস চক্রের মধ্যে কয় অণু উৎপন্ন হয়? CO2 4 অণু। মোট কয় অণু উৎপন্ন হয়? মোট 4 অণু CO2 উৎপন্ন হয়। 78 নাম্বার পেজে দেখবা, 78 নাম্বার পৃষ্ঠায়। ওকে, ক্লিয়ার? এখন দেখো 7 নাম্বার এমসিকিউ। 7 নাম্বার এমসিকিউ কি বলা আছে? জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটির আলোচ্য বিষয়? ক নাম্বার কি দেওয়া আছে? হিস্টোলজি, খ ফিজিওলজি, গ সাইটোলজি, ঘ মরফোলজি। ওকে, তোমাদের বইয়ের 4 নাম্বার পৃষ্ঠায় দেখবা হিস্টোলজি, ফিজিওলজি, সাইটোলজি, মরফোলজি। ওকে, হিস্টোলজি কি? হিস্টোলজি হচ্ছে যে শাখায় টিস্যু, জীবদেহের টিস্যু নিয়ে আলোচনা করা হয়। এটা কিন্তু ভৌত আরে ভাই লিখতেছিস না কেন? একটা ফলিত জীববিজ্ঞান, একটা ভৌত জীববিজ্ঞান আছে না? এই যে ভৌতর কিন্তু শাখাগুলা এগুলা। ফিজিওলজি কি? এই ফিজিওলজি তো অ্যান্সার, তাই না? ফিজিওলজি অ্যান্সার না? অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি নিচের কোনটি আলোচ্য বিষয়? ফিজিওলজি, তাই না? এরপরে কি বলছে? এরপরে কি আছে? এরপরে হচ্ছে সাইটোলজি।
কষ, যে শাখায় কষ, জীবদের কষ নিয়ে আলোচনা, মরফোলজি অঙ্গ, তোমাদের ভৌত জীববিজ্ঞানের প্রথম যে অংশটা বা প্রথম যে বিষয়টা, যে শাখাটা, সেটাই কিন্তু তোমাদের আমি দেখাই যে দেখো মরফোলজি অঙ্গ সংস্থান, যেখানে অঙ্গ সংস্থান বা দৈহিক গঠন বর্ণনা এই শাখার আলোচ্য বিষয়। আমাদের প্রশ্ন কি ছিল? জীবদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। দেখো দেখি, এটা ফিজিওলজি না শারীরবিদ্যা, জীবদের বিভিন্ন বা নানা অঙ্গ প্রত্যঙ্গের রাসায়নিক কার্যাদি, ঠিক আছে। তারপর কি বলছে তাহলে এখানে প্রশ্ন কি বলছে? নিচের কোনটি বল ও কঠোর সন্ধি? কোনই জানু, এই জানু কিন্তু সেই জানু না, বুঝছো? এই জানু, দেখি কোন জানু এটা। তারপরে কি আঙ্গুল, আর কি কাঁধ। তো এটার সঠিক অ্যান্সার কি হবে? নিচের কোনটি বল ও কঠোর সন্ধি? এটা সঠিক অ্যান্সার হচ্ছে কাঁধ। বল ও কঠোর সন্ধি হচ্ছে কাঁধ। আর এই যে কনই, সরি এটা দাগ দিলে তো বুঝাবে, এই যে কনই, আঙ্গুল আর জানু, এই জানু সেই জানু না, এই কনই, আঙ্গুল, জানু, এই তিনটাই হচ্ছে কবজা সন্ধি। কি সন্ধি? কবজা সন্ধি। কবজা সন্ধি। 9 নম্বর অধ্যায় এইটা পাবা, বুঝছো? নবম অধ্যায় পৃষ্ঠায় 195 পৃষ্ঠা খুলবা, সেখানে এটা সুন্দরভাবে লেখা আছে। আমি জাস্ট সংক্ষিপ্ত ভাবে তোমাদেরকে যে ধারণাটা দেওয়ার চেষ্টা করছি, যাতে করে তোমরা এই এমসিকিউ গুলোতে বেশি হপলেস না হও। ওকে, কোনটির পরাগদণ্ড বহুগুচ্ছ? জবা, শিমুল, মটর নাকি ধুতুরা? এই যে শিমুল হচ্ছে বহুগুচ্ছ ফুল। তোমাদেরকে কি আমি দেখাবো? একাদশ অধ্যায় দেখবা 235 নাম্বার পৃষ্ঠায়, একাদশ অধ্যায় জীবের প্রজনন, যে 235 নাম্বার পৃষ্ঠায় এখানে সুন্দরভাবে লেখা আছে। মানে যে ফুলের পরাগদণ্ড একগুচ্ছ সেটা হচ্ছে একগুচ্ছ, আর যে ফুলের পরাগদণ্ড দ্বিগুচ্ছ সেটা হচ্ছে দ্বিগুচ্ছ ফুল, আর যে ফুলের পরাগদণ্ড বহুগুচ্ছ সেটা হচ্ছে বহুগুচ্ছ পুংস্তবক বা বহুগুচ্ছ ফুল, সেটাই। তো বহুগুচ্ছ ফুল বা বহুগুচ্ছ পুংস্তবক কোনটা? শিমুল, বুঝছো? আর জবা হচ্ছে একগুচ্ছ, জবা হচ্ছে এক গুচ্ছ, ওকে। মটর হচ্ছে দ্বিগুচ্ছ, আর ধুতুরা দললগ্ন ফুল, দললগ্ন পুংস্তবক, দললগ্ন পুংস্তবক, পুংস্তবক। আর শিমুল তো অ্যান্সারই, এই শিমুল হচ্ছে অ্যান্সার। 10 নাম্বার, কত দিনের ভ্রূণকে ফিটাস? এটাও 11 নাম্বার, এটা কি 11তম অধ্যায়, 11তম অধ্যায়ের প্রশ্ন। এটাও কিন্তু ভাইয়া 11তম অধ্যায়ের প্রশ্ন, বুঝছো? 11তম অধ্যায়ের আমি তোমাদের আগে বলে দিই, কত দিনের ভ্রূণকে ফিটাস বলে। এক সপ্তাহ সমান কত দিন? 7 দিন, তাই না? এখানে বলছে দিনের কথা, এটা কিন্তু খেয়াল রাখিও। 7 8 56 দিন, 56 দিন। এটার অ্যান্সার হবে ঘ, 56 দিন, বুঝছো? আমি তোমাদেরকে 11 নাম্বারের একটা যে শেষে যে চিত্রটা আছে, 200 কত পৃষ্ঠা জানো? এটা 248 পৃষ্ঠা দেখবা, 200 গুলো আছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, এই যে দেখো এখানে লেখা আছে প্রায় 8 সপ্তাহ পরে ভ্রূণকে ফিটাস বলা হয়। এখানে দিন বলছে, তখন এই সপ্তাহটাকে তুমি দিনে কনভার্ট করবা, দিনে কনভার্ট করলে তো তুমি পেয়ে যাচ্ছ। ওকে, তারপরে একদিকে বলছে 35 দিন ওখানে লেখা আছে, তাহলে প্রতিদিকে 5 সাথে 35, এই যে দেখো 5 সপ্তাহ পরে ভ্রূণের বৃদ্ধি, এবং এখানে কি হয়? হাত পায়ের গঠন, হাত ও পায়ের গঠন হয়, হাত ও পায়ের গঠন, বুঝছো? আর 4 সপ্তাহ পর কি হয়? 4 সপ্তাহ পর মস্তিষ্ক গঠন শুরু হয়, যেখানে লেখা আছে হৃদস্পন্দন এবং মস্তিষ্কের গঠন শুরু হয়, মস্তিষ্কের গঠন শুরু হয়। পড়াশোনাটাকে একটু সময় দিয়ে করার চেষ্টা করবা, বুঝছো? পড়াশোনাটাকে যদি সাধনা বানাইতে চাও, তাহলে সময় দিতে হবে গভীর চিত্তে। পরিবেশে তেল ও হাইড্রোকার্বন জনিত দূষণ মুক্ত করে নিচের কোনটি? পরিবেশে তেল ও হাইড্রোকার্বন জনিত যে দূষণগুলো আছে এটা মুক্ত করে নিচের কোনটি? তো আমরা আসি, দেখি এখানে কি কি আছে। প্রথমে আছে ইকোলি, অর্থাৎ ইশ্চেরিচিয়া কোলি, এটা একটা ভাইরাস। তারপরে খ নাম্বার হচ্ছে প্রোটিন সি, এবং গ নাম্বার হচ্ছে কোলিওপ্টেরা, আর ঘ নাম্বারে আছে সিউডোমোনাস। যদিও বা এখানে সামনে একটা পি আছে, এটা নিয়ে আমি আর দীর্ঘ আলোচনা করতে যাচ্ছি না, আমি জাস্ট তোমাদের বইয়ের, তো এইখানে আমাদের রাইট অ্যান্সারটা কি? সিউডোমোনাস। এখন আমি যদি তোমাদের বইয়ে দেখাই যে এটা হচ্ছে তোমাদের জীব প্রযুক্তি যে অধ্যায়টা আছে, জীব প্রযুক্তি অধ্যায় অর্থাৎ 14 অধ্যায়, আমাদের বায়োলজি বইয়ের একদম শেষ অধ্যায়ের, এই যে দেখো এখানে লেখাই আছে সিউডোমোনাস ব্যাকটেরিয়া। এটা কি করে? যে পরিবেশে তেল ও হাইড্রোকার্বন দ্রুত নষ্ট করে দেয়। তো আমরা বুঝতে পারলাম। চলো নেক্সটে কি আছে, যে কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, এটি কোন ধরনের আন্তঃক্রিয়া? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যে এমসিকিউটা অনেক বোর্ডে হয়ে থাকে, অনেক বোর্ডে আসে থাকে। তো এটার রাইট অ্যান্সার কি? এটা রাইট অ্যান্সার হবে শ্বসন। রাইট অ্যান্সার কি হবে? শ্বসন। কারণ কাকের বাসায় আসে কোকিল ডিম পাড়ে, হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের জীববিজ্ঞান বইয়ের
13 নম্বর অধ্যায়, 13 নম্বর অধ্যায়ে তোমাদের 296 পৃষ্ঠা যদি তোমরা বের করো, এখানে দেখবা শ্বসন, ঠিক আছে। এই যে কাকের বাসায় কোকিল ডিম পাড়ে, এটা তাহলে কোন ধরনের আন্তঃক্রিয়া? এটা হচ্ছে শ্বসন। এখন দেখো কোন বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মাধ্যমে রক মুক্ত ডালিয়া উদ্ভাবন করেন? জর্জ মরেল, হার্বার্ট স্পেন্সার, মার্টিন কার্টিস। এটা যদি কারো না জানা থাকে, আমি মনে করব তোমরা মানে বই বই পড়ো নাই, যে এটার উত্তর কি হবে? মার্টিন। কারণ তোমাদের বইয়ে সুন্দরভাবে এটা লেখা আছে যে, এই যে দেখো জীব প্রযুক্তি অধ্যায়ের 307 নম্বর পৃষ্ঠায় রক মুক্ত 1952 সালে মার্টিন নামক বিজ্ঞানী মেরিস্টেম কালচারের মধ্যে রক মুক্ত ডালিয়া। এখন নেক্সট কোয়েশ্চেন কি বলছে? নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে সুমির ওজন 75 কেজি, উচ্চতা 150 সেন্টিমিটার হলে BMI এর ক্ষেত্রে করণীয়? পরিমিত খাদ্য গ্রহণ, ব্যায়াম, বেছে খাদ্য গ্রহণ। তাহলে এটা হচ্ছে আমাদের 5ম অধ্যায়ের কোয়েশ্চেন, তাই না? 5ম অধ্যায়ে আমাদের BMI আগে নির্ণয় করতে হবে, তাই নয় কি? তো BMI এর সূত্রটা কি? যে ওজন, ঠিক আছে, এর ওজন যত দেওয়া আছে বাই উচ্চতা মিটার স্কয়ার, তাই না? উচ্চতা হচ্ছে মিটার স্কয়ার। তো আমাদের ওজন কত দেওয়া আছে? ওজন যদি দেওয়া থাকে 75, আর এটা তো সেন্টিমিটারে, যদি মিটারে প্রকাশ করি তাহলে 1.5, এটা স্কয়ার, এটা স্কয়ার করলে আমাদের একটা মান আসবে, তাই না? যদি তো 33 পয়েন্ট সামথিং আসবে। তো তোমাদের বইয়ে 5ম অধ্যায়ে একটা ছক দেওয়া আছে, এই যে ছকটার দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে কিন্তু আমরা অতি তাড়াতাড়ি আমাদের উত্তরটা পেয়ে যাব। এই যে দেখো ছকের মধ্যে যে 30 থেকে 34.9, তাহলে এর মধ্যে, তাহলে এটা আমাকে মোটা হওয়ার প্রথম স্তর, বেছে খাদ্য গ্রহণ, ব্যায়াম করা। তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি? পরিমিত খাদ্য গ্রহণ, এটা হবে না, এটা হবে না, আমাদের কি ব্যায়াম লাগবে, বেছে খাদ্য গ্রহণ। তাহলে 2 ও 3, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? ঘ নাম্বার 2 ও 3। নিচের কোনটি বি রক্তের অ্যান্টিবডি? বি রক্তের অ্যান্টিবডি সুন্দরভাবে তোমাদের বইয়ে আরেকটা ছক দেওয়া আছে, ওই ছকের মধ্যে লেখা আছে, দেখবা বি রক্তের অ্যান্টিবডি হচ্ছে এ, ছোট হাতের এ। ওকে, সিস্টোলের ক্ষেত্রে রক্ত বাম নিলয় থেকে কোন রক্তনালীতে প্রবেশ করে? তাহলে মহাধমনী, ফুসফুসীয় ধমনী, ফুসফুসীয় শিরা, নিম্ন মহাশিরা। এটা কোথায় বসবে? এটা অ্যান্সার কি হবে? মহাধমনী, ঠিক আছে। কোন পুষ্টি উপাদানের অভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত হয়? এটা হবে ক্যালসিয়াম রে, ক্যালসিয়াম। অধ্যায় 5ম নম্বর অধ্যায় ক্যালসিয়াম, 98 নম্বর পৃষ্ঠা, সরি 89। এই যে ক্যালসিয়াম, দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তাহলে এটা কি হবে? ক্যালসিয়াম। উত্তর কি হবে? ক্যালসিয়াম। প্রথম ট্রফিক লেভেলে 1000 কিলোক্যালোরি শক্তি থাকে, দ্বিতীয় ট্রফিক লেভেলে কত কিলোক্যালোরি শক্তি সঞ্চারিত হতে পারে? এটা কিন্তু তোমাদের মানে 13 অধ্যায়ে যে একটা পিরামিডের ছবি দেওয়া আছে, এই পিরামিডের ছবিটা যদি তোমরা লক্ষ্য করো, সেখানে কিন্তু তোমরা এটা কিন্তু দেখতে পাবে বইয়ের 13 নম্বর অধ্যায়ে। 13 নম্বর অধ্যায়ে যে 291 পৃষ্ঠায় যে একটা ছক দেওয়া আছে, তাই না? এখানে দেখো 0 পয়েন্ট, মানে সরি বাংলায় বলি ভাই, বাংলা মানুষ, 0.1, 1, 10, 100। তো এখানে একটা লাইন তোমরা লক্ষ্য করছো কিনা? যে কোনো বাস্তুতন্ত্রের একটি ট্রফিক লেভেলে যতটুকু শক্তি থাকে তার প্রায় 10% ঠিক উপরে ট্রফিক লেভেলে সঞ্চারিত হয়, হ্যাঁ। বাকি 90% তাপ হিসেবে পরিবেশে বিমুক্ত হয় কিংবা আংশিকভাবে ব্যবহৃত থেকে যায়। তাহলে এখানে কি বলছে তোমাদের? প্রথম ট্রফিক লেভেলে যদি 1000 কিলোক্যালোরি শক্তি থাকে, তাহলে দ্বিতীয় ট্রফিক লেভেলে, এখানে দেখো প্রথম ট্রফিক লেভেলে যদি 100 হয়, তাহলে দ্বিতীয় ট্রফিক লেভেলে কত হচ্ছে? 10। তাহলে এখানে যদি 1000 হয়, তাহলে এখান থেকে আমাদের যে 90% তাপ, এই তাপ হিসাবে যদি সংরক্ষিত হয়, আংশিকভাবে ব্যবহৃত থেকে যায়, তাহলে আমাদের এখানে উত্তর কি আসতেছে? উত্তর আসবে 100। উদ্দীপকের আলোকে 19 নং প্রশ্নের উত্তর দাও। দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এটা কিসের ছবি? এটা তো বৃক্ক, তাই না? আমরা দেখতেই বুঝতে পারতেছি এটা একটা বৃক্ক। তো চিত্রের এক্স ও ওয়াই অংশ হতে নির্গত হয় যথাক্রমে মূত্র, CO2 যুক্ত রক্ত, ও O2 যুক্ত রক্ত ও মূত্র। এবং আমরা যদি দেখি তাহলে এখানে CO2 যুক্ত রক্ত ও মূত্র, তো এখানে এক্স এবং ওয়াই, তাই না? কি বলছে? এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে তোমাদের ওয়াই, তাই না? এখন আমরা একটু আমাদের বইয়ের যে আমাদের অষ্টকে আমরা একটু লক্ষ্য করি, তাহলে আমরা এই প্রশ্নের উত্তরটা খুব সহজেই দিতে পারবো, ঠিক আছে? তো এখানে আমাদের উত্তর হবে CO2 যুক্ত রক্ত ও মূত্র, অর্থাৎ এক্স ও ওয়াই, এখানে এক্স ও ওয়াই অংশ হতে নির্গত হয় যথাক্রমে CO2 যুক্ত রক্ত এবং মূত্র। তো উদ্দীপকের আলোকে 20 ও 21 নং প্রশ্নের উত্তর। আমরা এখানে একটা উদ্দীপক দেখতে পাচ্ছি, এম দম্পতি উভয় থ্যালাসেমিয়ার বাহক এবং এন দম্পতি
মধ্যে স্বামী বর্ণাঢ্য এবং স্ত্রী হচ্ছে স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। তো এখানে আমাদের যে কোশ্চিনটা দেওয়া হয়েছে যে এন দম্পতির সন্তানের ক্ষেত্রে সকল কন্যা বাহক, সকল সন্তান বর্ণাঢ্য, সকল পুত্র সুস্থ। তাহলে এখানে আমাদের উত্তরটা কি হবে আমরা যদি একটু দেখে নেই। এখানে সকল কন্যা বাহক হবে, কারণ এন দম্পতির মধ্যে স্বামী বর্ণাঢ্য এবং স্ত্রী স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন। এখানে আমাদের উত্তর হবে 1 এবং উত্তর হবে 3। ঠিক আছে, সকল পুত্র সুস্থ হবে আর সকল কন্যা বাহক হবে, সকল সন্তান বর্ণাঢ্য হবে না। আর এটা নিয়ে আমি নেক্সটে যখন আমাদের ক্লাসগুলো আমি আপলোড দিব বা ক্লাসে আমি খুব আরো সুন্দরভাবে তোমাদের সামনে এক্সপ্লেইন করব। তো তারপরের কোশ্চেনটা দেখো, এম ও এন দম্পতির সন্তানদের মধ্যে কত শতাংশ বাহক হবে? এখানে উত্তর কত হবে? উত্তর হবে 50%। ওকে, উত্তর হবে 50%। তাহলে এম ও এন দম্পতির সন্তানদের মধ্যে কত শতাংশ বাহক হবে? উত্তর হবে 50%। ঠিক আছে।